মাননীয় উপাচার্য মহোদয় এবং আমার সহকর্মীবৃন্দ, অধ্যাপিকা ডক্টর মাসুদা কামাল, প্রফেসর সুলাইমান এবং প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি লম্বা বক্তৃতা না করে প্রস্তাবটা বলি। আপনারা বলছেন যে এটা এমন কঠিন বিষয় কিছু নয়। বাংলায় যে অক্ষ শব্দটা আছে এটা হচ্ছে ইংরেজি অ্যাক্সিস শব্দ, দুটোর মধ্যে মিল আছে, আপনারা লক্ষ্য করবেন। এখানে একটা আইয়ের ফোঁটা দিচ্ছি। ওইটা বহু বচনে অ্যাক্সিস বলে, এক বচনে অ্যাক্সিস বলে ইংরেজিতে। ওইটাই বাংলায় সংস্কৃত উচ্চারণ কী করে? অক্ষ। অক্ষয় চায়নাকে অক্ষয় চায়না বলে, কাশ্মীরের উত্তরে আছে না। আমি যেখান থেকে শুরু করছি এটা আমরা সকলেই চিনি। ফরাসি দার্শনিক এবং গণিতবিদ রনে দ্যাকার্ত 17 শতাব্দীর মাঝামাঝি মারা গেছেন উনি, 1750-এর দিকে, 1650-এর দিকে। এটা হলো 17 শতাব্দীর মাঝামাঝি। তিনি যখন জ্যামিতি লিখলেন 1637-এ, আমরা এটাকে দেখাতে জ্যামিতি বলি, ইন্টারমিডিয়েট আমরা পড়ি না, কোঅর্ডিনেট জ্যামিতি বলে। এখানে দুটো কোঅর্ডিনেট আছে, একটাকে আমরা ওয়াই এক্সিস বলি, একটাকে এক্স এক্সিস বলি। এখন আমাদের জিপিএস সিস্টেম যে করেছি, এভাবে জিনিসটা কোথায় ধরা যায়, জিরোটা যদি অরিজিন হয় তার থেকে ডানে কত দূরে, উপরের দিকে কত দূরে আপনি যোগ করতে পারেন। তখন আমরা যে ইকুয়েশনগুলো লিখি, আমি ওইটুকুই লিখবো ফাংশন, যে ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। আমরা কীভাবে লিখি আপনারা জানেন সকলেই, বল জায়গাতে সিম্পল ইকুয়েশন। এটা ইকুয়েশন আমি একটু লিখতে জানি না, আপনারা এটা বুঝে নেবেন যে এখানে আমি ইকুয়াল চিহ্ন দিয়েছি। তো এইটাকে আমরা একটা বলি জেনারেল ফাংশন, অর্থাৎ এক্স বদলালে ওয়াই বদলাবে। কীভাবে বদলাবে সেটা বলি নাই। যদি লিখতাম ওয়াই ইকুয়াল টু 2x অথবা ওয়াই ইকুয়াল টু 2x স্কোয়ার, তাহলে দেখেন যে এক্সটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এটা পরেরটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এইটা স্বাধীন, এটা তার উপর নির্ভরশীল। আমরা বলি না ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমরা তার ইন্ডিপেন্ডেন্ট নাই, আমরা ডিপেন্ডেন্ট। তো এই কথাটাই ব্যবহার করছি কি জন্য, এই যে একটি চিত্র, মানে এটা কাপড়, তাতে উপরের দিক থেকে আছে, এটাকে আমরা বাংলায় বলি, সকলেই জানেন কিন্তু, টানা। যারা তাঁতিদের ঘর পর্যন্ত তাঁতের মধ্যে একটা সুতার টানা হয়, আর পাশাপাশি যখন সুতা দেয় এটাকে বলে পোড়েন। তা আমরা বলি না টাকা পয়সার বড় অভাব, আমার টানা পোড়েনে আছে। এই টানা পোড়েন দিয়ে কিন্তু কাপড় তৈরি হয়। কাপড়কে আমরা কি বলি? টেক্সটাইল ইন্ডাস্ট্রি, টেক্সট। আমরা যে এক পাতা লিখি, এটাও টেক্সট। কীভাবে লিখি? অক্ষর দিয়ে বোনা হয়, সেটা আবার লাইন হয়। চীনারা হয়তো উপর থেকে নিচে লিখবে, আমরা বাম থেকে ডানে লিখি, উর্দুওয়ালারা ডান থেকে বামে লেখে। এগুলো কনভেনশন, অর্থাৎ ওই সম্প্রদায় বা জাতির লোকেরা যদি একমত হয় এইভাবে লিখবো, অন্যরাও যদি সেটা বোঝে, তাহলে সেটা একটা টেক্সট হয়। টেক্সট কথাটা যদি আমরা বুঝি তাহলে আমাদের পক্ষে জিনিসটা সহজ হয়। টেক্সটের বাংলা হচ্ছে বয়ন। এটা কাপড় যে আমরা বুনন করি, এটাতে বয়ন হয়। তাহলে এমন যে কি বাবুই পাখি যে বাসা বাঁধে, সেটার মধ্যে কিন্তু টানা পোড়েন আছে। একটা খড় আরেকটা খড় গেঁথে সেটা একটা জাল তৈরি করে, ওই জালটা টেক্সট। কোনটা জটিল, কোনটা সরল। আমি একটা সরল টেক্সটের কথা, একটা গামছা যখন আমরা বানাই, যেখানে গামছা শব্দটা লক্ষ্য করেন, গামোছা, এটাকে গামোছার বলি না, গামছা বলি। একটা শব্দ কিন্তু তৈরি হলো। গামছা একটা কাজ। এখন কাপড় খণ্ডের একটা বস্ত্রখণ্ডের নাম হলো গামছা। এরকম আরও বহু শব্দ যেগুলো অর্থ আমি জানি না। আমাদের তোয়ালে শব্দটা খেয়াল করেছেন, ইংরেজি টয়লেটের সাথে তার কোথাও মিল আছে যেন মনে হয়। মেয়েদের প্রসাধনের রুমকে টয়লেট বলা হয়, কিন্তু এখন টয়লেট বলতে আমরা প্রিভি মনে করি। লক্ষ্য করেন, শব্দের অর্থ আস্তে আস্তে বদলাতে থাকে। তা আমার বিষয়বস্তু হচ্ছে ভাষা। যে ভাষা যদি একটা কল্পনা করেন, আমি শুরু করছি আজ থেকে 350 বছর বা 400 বছর আগের দার্শনিক দ্যাকার্তের টেক্সট থেকে। উনি যেভাবে চিন্তা করেছেন সেভাবে যদি আমরা ভাষার ক্ষেত্রে আসি, ভাষাকে এরকম তার দুইটা প্রধান অক্ষে বা অ্যাক্সিসে ভাগ করা যায়। তাহলে এটা হচ্ছে বিশ্লেষণের প্রথম কাজ। বিশ্লেষণ শব্দের অর্থ কী? আমরা কথায় কথা বলি চুল চেরা বিশ্লেষণ, কোনো জিনিসকে চিরে ফেলে টুকরা টুকরা করা। চুল তো খুব ছোট জিনিস, তাকেও যদি আবার চিরে ফেলেন তাহলে কী হবে? আরও সূক্ষ্ম হবে। এই জন্য মানুষ বলে তারা চুল চেরা বিশ্লেষণ করেছে। কিন্তু খেয়াল করেন, বিশ্লেষণ শব্দটা সংস্কৃত কথা, তার ভিতরে গেছে বিশেষভাবে শ্লেষণ করা। স্ল্যাশ কথাটা হচ্ছে ইংরেজি এইটাই। এই জন্য ফরওয়ার্ড স্ল্যাশ, ব্যাকওয়ার্ড স্ল্যাশ আমরা কম্পিউটারে এগুলো ব্যবহার করি না, ওইটাই বাংলা স্ল্যাশ শব্দ। কিন্তু শ্লেষণ মানে হচ্ছে কোনো জিনিসকে বিভাগ করা, বিভাজন। ইংরেজিতে সিম্পল মিনিং হচ্ছে ডিভিশন। তাহলে বিশ্লেষণ মানে বিভাগ করা। আমরা জিনিসকে যত শত খণ্ড ক্ষুদ্র করি,
তত তার ভিতরের প্রকৃতি জানি। এই জন্য মানুষ আগে যেটাকে মলিকুল বলতো সেটাকে ভাঙ্গা অ্যাটম বানিয়েছে। আমার একসময় বলেছে অ্যাটম কি, যাহাকে আর ভাঙা যায় না, দেখা যায় কি তাকেও ভাঙা যায়। ভাঙলে কি হয়, তার ভিতরে আপনি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলি পাচ্ছেন। এর বেশি আমি এর ফিজিক্স জানি না, যেটা আপনাদের ছেড়ে দেবো। অর্থাৎ তার মধ্যে দেখা যায় তার মধ্যে না গঠন আছে, মহাবিশ্বের গঠনের মতো সেখানে ক্রমশ সেখানে মুভ করছে, আশ্চর্য লাগে। এই জন্য আপনারা অ্যাটমের যে চিত্র আঁকি আমরা, অনেকগুলো মানে বৃত্তাকার অথবা উপবৃত্তাকার ঘূর্ণনের পথ থাকে। এটা ঘোরে কেন, এটা আপনি চিন্তা করার বিষয়। এটা সরল রেখায় ক্রমশ অগ্রসর হয় না। এবং মহাবিশ্বের যত গ্রহ তারকার কথা আমরা জানি, সবার ঘূর্ণনের পথ হয় বৃত্তাকার অথবা উপবৃত্তাকার বা পরাবৃত্তাকার। সেটা কিন্তু সরলভাবে অনন্ত পথে এগিয়ে যাচ্ছে না। দিনের বেলা আমরা কাজ করি, রাতের বেলা ঘুমাই, আমাদের জীবনের মধ্যে বৃত্ত আছে। এই জন্য আমরা যা করে জীবনযাপন করি তাকে বৃত্তি বলে। বৃত্তি মানে শুধু ছাত্রদের টাকা দিয়ে যে বৃত্তি দেন সেটা নয়। আপনি কোন ব্যবসা অবলম্বন করবেন জীবনে, আপনার বৃত্তি কী, যেটা বারবার পুনরাবৃত্তি করবেন। বৃত্তির মধ্যে আবৃত্তি, আবৃত্তি থেকে পুনরাবৃত্তি। তো ভাষা যদি লোভযোগ, আমরা তো কথা বলি সবাই, তাহলে ভাষা জিনিসটা কী? ভাষা মানে লেখা আবিষ্কারের আগে বহু বছর ধরে মানুষ ভাষা বলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে মানুষের এই যে ভাষা ব্যবহারের ক্ষমতা, সেটা কীভাবে কাজ করে? ভাষা কতগুলি আওয়াজ, তার সাথে একটা আমরা কথা যোগ করেছি, যেই সেই আওয়াজ, চিৎকারকে ভাষা বলা যাবে না, সেটি কীভাবে তাতে অর্থ থাকতে হবে। এই জন্য আমরা অর্থপূর্ণ আওয়াজকেই ভাষা বলা হয়। তাহলে অর্থপূর্ণতা কি করে হয়? আমার আজকের বক্তৃতার বিষয় হচ্ছে সেইটাই। ভাষা মানে হচ্ছে সেই আওয়াজ যা অর্থ উৎপাদন করে। অর্থ উৎপাদন করতে হলে তার মধ্যে একজনের শৃঙ্খলা, বিন্যাস দরকার হয়, যেটাকে আমরা বলবে কি অর্ডার, ইংরেজিতে বলবে। আমাকে কিছুটা ইংরেজি বাংলা মিশিয়ে বলতে হবে, কিন্তু এগুলি বাংলাতেও বলা যায়। আমি যে রূপক এবং লক্ষণের দুটো শব্দ নিয়েছি, এগুলি প্রাচীন সংস্কৃত ব্যাকরণে আছে। এগুলিকে সাধারণত বলে অলঙ্কার। অলঙ্কার কিন্তু বহু রকমের আছে, 36 রকমের অলঙ্কার আছে, কিন্তু তার থেকে এই দুটোকে আমি বেছে নিলাম কেন? আমরা যখন বলি 2 ডাইমেনশনাল অর্থাৎ সাদা কালো, আমি আলোচনাটা করছি সাদা কালোতে। এতে যদি আপনি আরো রং দিতে চান, আরো নানা ডাইমেনশন করা যাবে। আমার হলো 2 ডাইমেনশনাল স্পেস, একটা হলো দৈর্ঘ্য আর একটা হলো প্রস্থ। আমরা দৈর্ঘ্য যেটা বলে টানা, এখানে দেখা যায় এখানে আমি কোন শব্দটা ব্যবহার করব, কোন শব্দটা ব্যবহার করব না। যেমন আমরা যদি বিড়ালকে বাঘের মাসি বলা হয়, ধরেন কথা কথা রসিকতা করে, তা আমি বিড়াল বলবো না, বাঘের মাসি বলতে পারি। এটা আমার পরিবেশের উপর নির্ভর করে, এটার নাম কনটেক্সচার। তো শব্দ একটা জায়গায় আমরা বলি, কোনো একটা শব্দের জন্য একাধিক প্রতিশব্দ যেখানে আছে, আপনি কোন প্রত্যয় বেছে নেবেন? আপনি ভাত বলবেন না অন্ন বলবেন, নাকি তন্ডুলকণা বলবেন? আর এটা না বলে জেনারেলি বলতে পারেন খাদ্য। খাদ্য হচ্ছে অনেক সার্বিক শব্দ, এটা ভাতও হতে পারে, রুটিও হতে পারে, এটা মুড়িও হতে পারে, খাদ্য তো বটে। কিন্তু আমি একটা বিশেষ ভাতের নাম করলাম, আমি বাসমতি চালের ভাত খাবো, আমি আতপ চালের খাবো, আরো সব বলা যেতে পারে। তাহলে শব্দ কোনটা বেছে নেব? আমি অন্ন বলবো না ভাত বলবো? এই ভাষা আপনাকে যখন দিয়েছে, আপনি একটা বেছে নেবেন। এই যে একটা শব্দ আরেকটা শব্দের জন্য বলা হয় এটা তার রূপক, অর্থাৎ একে রূপান্তর করতে পারি। আমি ভাতকে ভাত না বলে আমি অন্ন বলতে পারি। অন্নপূর্ণা যখন বলি, ভাত পূর্ণা বলে কেমন লাগবে? আমাদের একটা গাছ আছে কৃষ্ণচূড়া, তো এখানে মুসলমানদের মধ্যে হঠাৎ করে দেশ ইসলাম প্রেম বেড়ে গেছে বলে ওইটা রাধা চূড়া আছে একটা স্ত্রীলিঙ্গের জন্য। ওরা বলছে, আর মৌলানা ভাসানের রসিকতা করে বলতেন, বলে বেশি ইসলাম ইসলাম করো না, ভবিষ্যতে রাধা চূড়াকে আবার ফাতেমা চূড়া বলতে হবে। অর্থাৎ এইটা হচ্ছে রূপান্তরের রূপায়ণ। মানুষ শব্দকে কিভাবে বদলায়, আমরা কিভাবে কথা বলি, আমাদের কথা কি করে শব্দ উৎপাদন করে। আমি একটু উপমা দিই, যে শব্দ উৎপাদন করি না শব্দ আমরা প্রতিপাদন করি। আমরা উপপাদন বলি না, যখন একটা জিনিস তৈরি করলেন তারপরে সেটা ঝরে পড়ে। যেমন ইংরেজিতে বলে প্রিসিপিটেশন, আকাশে মেঘ করেছে এখন বৃষ্টি হবে হবে, তাহলে এই প্রিসিপিটেশন। যে কোন দেশে এখন বরফ পড়ে, উত্তর আমেরিকায় বলে কি এখন আকাশে আজকে বরফ পড়তে পারে, আবহাওয়ার খবরে কি বলে, বলে দেয়ার উইল বি প্রিসিপিটেশন। আমি এই উপমাটা ব্যবহার করছি যে যখন আমরা কথাকে উচ্চারণ করি সেটা অর্থপাত করে, বৃষ্টিপাতের মতো। যেমন আমি বৃষ্টিপাত কথাটা জানি, এখন অর্থপাত কথাটা কিন্তু আমি বানিয়েছি, আমি কোনো বাংলা ভাষার কোনো অন্য কোনো খেতাব এটা পাইনি। এখন আপনাদের মনে এটা প্রথমে একটা ধাক্কা লাগবে যে বৃষ্টিপাত হইতে পারে, আরো বহু অশ্লীল শব্দ বলে আমরা অমুক জিনিস পাত করে, কিন্তু এখন বললাম বৃষ্টিপাত। সামান্য বীর্যপাত বলিনি, আমি বৃষ্টিপাত বলেছি।
লক্ষ্য করেন তাতে কি একটা শব্দের অনুকরণ আর শব্দ তৈরি হয়, এইটা বলে লক্ষ্য না। অর্থাৎ একটার সাথে আর একটা কি করে হয়, আমি শুধুমাত্র বৃষ্টি শব্দটা লাগালাম, তার জায়গায় লাগালাম অর্থ। বৃষ্টিপাত না বলে অর্থপাত, অর্থাৎ অর্থটা আমার কথা থেকে ঝরে পড়ছে। আমরা যখন ও মা বলি, মা বললে আমরা বুঝি কিভাবে মাদার বলা হচ্ছে, এটা তো উচ্চারণ মাত্র, কিন্তু বাঙালি সকলেই বোঝে। আরবিতে বলে কে উম্মি বলবে, ইংরেজিতে মাদার বলবে, আমি অন্যান্য ভাষা জানি না, এক এক ভাষা এক একভাবে বলবে। এই জন্য বলছি শব্দের কি করে অর্থ উৎপাদন করে এইটা বিশ্লেষণ করার জন্য এই দুটো অক্ষর দরকার, এই দুটোই মৌলিক। আর এটা কীভাবে আবিষ্কার করলাম আমরা, এটা হচ্ছে মজার ব্যাপার। আমরা যে আবিষ্কার করলাম, ডাক্তাররা এটা আবিষ্কার করেছে। মানুষের ভাষার যে দুটো অক্ষর আছে এবং এর মধ্যে একটা নাম যে রূপক, এটা আমি সহজ বাংলা অনুবাদ করেছি আজ থেকে 25 বছর আগে বিভিন্ন এলাকায়। এটা হলো রূপান্তর। অন্তর মানে হচ্ছে ব্যবধান, এক রূপ থেকে আরেক রূপে যাওয়া। প্রথমে আপনি বেছে নেবেন বিড়াল বলবেন না বাঘের মাসি বলবেন, এটা আপনার কথার ভঙ্গির উপর নির্ভর করে। আপনি ব্যঙ্গাত্মক রচনায় যেটাভাবে বলবেন, সদর্থক রচনায় সেটা বলবেন না। শব্দকে আমরা ব্যঙ্গ করে বলি, তাই না? এই যে রাজাকার শব্দটা ধরেন, রাজাকার কখনো গালি হয়? এখন যদি ছাত্ররা বলে কি তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এখানে সে ব্যঙ্গ করছে সাবেক প্রধানমন্ত্রীকে। কিন্তু প্রধানমন্ত্রী এটা বুঝতে পারছেন না। প্রধানমন্ত্রীর একজন সহযোগীর নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। উনি বললেন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজাকার হতে চায়, আমি সে বিশ্ববিদ্যালয়ে যাব না। তার মানে উনি শব্দটা অর্থ বুঝতে পারলেন না। ব্যঙ্গাত্ম হয়, আমরা ইংরেজিতে বলি আয়রনি, স্যাটায়ার হয়, নানা অলঙ্কারের মধ্যে এই দুটোকে কেন বেছে নিলাম সেটা বলার জন্য আমি বলছি। এটা আবিষ্কার করেছেন ডাক্তারেরা। মানুষের এক ধরনের রোগ আছে, এটাকে বলে অ্যাফেসিয়া। অ্যাফেসিয়া মানে হচ্ছে সে কথা বলতে পারে না। কথা নামে এ মানে অভাব বোঝায়, ফেসিয়া মানে কথা বলা। এবং তাতে দেখা যায় ডাক্তাররা লক্ষ্য করলেন 2 ধরনের অ্যাফেসিয়া পাওয়া যায়। এক ধরনের লোক আছে তারা শব্দের প্রতিশব্দ খুঁজে পায় না, এটা হলো অ্যাফেসিয়া ডিসঅর্ডার। এই যে ভার্টিক্যাল এক্সিসে, এটা হচ্ছে আমাদের একটার সাথে একটা, যে কোনো শব্দ আমি এই লাইনে ব্যবহার করতে অনেকগুলি প্রতিশব্দ আছে, ধরেন ভাত, অন্ন, তন্ডুল, তো সেখানে কোনটা বেছে নেবে সে বুঝতে পারে না। যেমন অনেকে এই যে পারে না, অর্থাৎ একটা শব্দ আমরা সময় কথা বলার সময় ইয়ে করি, অনেকে একটা মুদ্রা দোষ আছে, ওই আর কি জিনিসটা, ওইটা, ওই মালটা এইভাবে বলে, নামটা বলতে পারে না। থিং, শুজ এইভাবে বলে, জার্মান ভাষায় ডিং বলে, সে কিন্তু জিনিসের নামটা বলতে পারে না। কিন্তু আমার মনে আসে কী যেন নামটা, তার মানে আমার অ্যাফেসিয়া ডিসঅর্ডার হয়েছে। এটা আমার ক্লান্তির কারণে হতে পারে। এটা যদি একটা প্যাটার্ন হিসেবে বারবার আসে, এটা মানে হচ্ছে এই শব্দের বিকল্পটা আমি খুঁজে পাচ্ছি না। এইটাকে গ্রিক ভাষা বলে প্যারা। এখন ছেলেমেয়েরা একটা প্যারা শব্দ দিয়েছে, প্যারা দেওয়া, এটা ওই প্যারা নয়, এটা প্যারাগ্রাফের যে প্যারা, রাইটিং করতে হতে আপনি আবার নতুন প্যারায় চলে গেলেন, এটাকে প্যারাগ্রাফ বলে। গ্রাফ শব্দের অর্থ আপনারা জানেন, গ্রাফ মানে লেখা, এই জন্য গ্রাফ লেখার ইউনিটকে গ্রাফিম বলবে। প্যারাগ্রাফ মানে লিখতে লিখতে আমি আবার ভিতরে এসে আবার ইন্ডেন্ট করলাম। ইন্ডেন্ট মানে দাঁতে কামড় দেওয়া। ভাষা কী করে তৈরি হয়েছে লক্ষ্য করেন। বলে কি আমার ব্যবসা কি, বলে আমি ইন্ডেন্টিং করি, মানে আমি কমিশন এজেন্ট। একটা স্যান্ডউইচে যখন আপনি কামড় দেন, দাঁত আর কতটুকু খাইতে পারেন, ওইটাই চলে ইন্ডেন্টিং। অথবা টাইপ করার সময় প্যারা যখন ভিতর দিকে ঢুকাই দেন 0.5 সেন্টিমিটার, এটা ইন্ডেন্টিং। অর্থাৎ দাঁত কথাটা কী করে রূপক আকারে এখানে ঢুকে গেল দেখেন। আমি একটা নতুন শব্দের কথা আপনার বলি, আজকে বললাম খ্রিস্টানদের মধ্যে একটা সম্প্রদায় আছে ডোমিনিকান বলে। এই নামটা কি উৎপত্তি হলো? সম্প্রদায় হচ্ছে এরা খ্রিস্ট ধর্ম প্রচার করেন। এদের জাতিগত অর্থাৎ পেশাগত নাম হচ্ছে ফ্রায়ার। ফ্রায়ার মানে হচ্ছে ব্রাদার আর কি, তারা ধর্ম প্রচারক, সন্ন্যাসী, ভিক্ষু। তো তারা তাদের সমিতির নাম দিয়েছে ডোমিনিকান। এটা কি করে হলো আমি দেখাচ্ছি। মানুষের বাড়িতে কুকুর রাখে মানুষকে, এই জন্য অনেকে কুকুর আদর করে রাখে, অনেকে কুকুর রাখে বাড়ির ধন সম্পত্তি পাহারা দেওয়ার জন্য। রাতের বেলা চোর আসতে চিৎকার করবে। গৃহস্থের জন্য অত্যন্ত বিশ্বস্ত বন্ধু হচ্ছে কুকুর। আমরা বলি কুকুর মানুষের বিশ্বস্ততম বন্ধু। তো কুকুর যেমন গৃহস্থের জন্য অনুগত এবং বিশ্বস্ত, কিছু কিছু ধর্মযাজক, ধর্ম প্রচারক আছেন খ্রিস্টানদের মধ্যে, তারা মনে করেন আমরা ঈশ্বরের জন্য তেমনই বিশ্বস্ত। তখন তারা কি হবে, তারা আমরা হলাম আমাদের প্রভুর কুকুর। অসুবিধা কি? ডগ অফ গড। এটার ইংরেজিতে লিখবে কিভাবে? আচ্ছা, বড় হাতে লিখি, ডোমিনি, এটা ল্যাটিন।
গোটা শব্দ হচ্ছে ডোমিনিকানেস, ল্যাটিনে সি সবসময় কর মতো উচ্চারিত হবে। তো ডোমিনিকানেস মানে ডোমিনি মানে আওয়ার লর্ড, যেমন আমরা এডি লিখি, এখন খ্রিস্টীয় 2024 সন, আগে লিখতো এ ডট ডি ডট, অ্যানো ডোমিনি, দি ইয়ার অফ আওয়ার লর্ড। অ্যানো মানে ইয়ার, যেখানে অ্যানুয়াল পরীক্ষা দিলে বুঝতে পারেন কোথা থেকে আসছে। ডোমিনি মানে হচ্ছে আমাদের প্রভু, আমাদের প্রভু মানে যীশু খ্রিস্ট। মজার ব্যাপার, এখানে আবার এটি ঈশ্বর নয়, খ্রিস্টের বছর, অ্যানো ডোমিনি। এখানটা ডোমিনি কানেস মানে কি? কান মানে হচ্ছে কুকুর, ক্যানাইন অ্যানিমাল বলে, আর বিড়াল জাতীয় এলাকা বলে ফেলাইন অ্যানিমাল বলে। তো কানেস কথাটা হচ্ছে ল্যাটিন কথা। ডোমিনি কানেসকে যদি তুমি এক করেন তখন কি হয়? ডোমিনিকানস, দক্ষিণ আমেরিকার মধ্য আমেরিকা একটা দেশের নাম ডোমিনিকান রিপাবলিক, মানে ঈশ্বরের কুকুরদের প্রজাতন্ত্র মনে হবে আর কি। এই যে ডোমিনিকান একটা খ্রিস্টান সম্প্রদায়ের নাম হয়েছে, কিন্তু এর মানে আক্ষরিক করতে হচ্ছে ঈশ্বরের কুকুর। আমরা অনেকেই জানি না, আমিও জানতাম না কয়েকদিন আগে। এই জন্য বলছি কী করে ম্যাটাফর তৈরি হয় আমি দেখাচ্ছি। এখন ডোমিনিকান বলে বিশেষ এক সম্প্রদায়ের খ্রিস্টানদের বোঝানো হয়, অন্যদের বোঝানো হয় না। তার মানে তার অর্থেক দিয়ে সংকুচিত হলো। এই দুটো মিলেই শব্দ তৈরি করে। অর্থাৎ আমরা রূপক কথাও বলি, আমরা আবার রূপকের পাশে যে লক্ষণা, আমরা লক্ষণের কথাটার উদাহরণ দিই। আমরা বলি গোপ দিয়ে যায় বিড়াল চেনা, অর্থাৎ আমি গোপ দেখলেই বুঝতে পারি এটা বিড়াল না কুকুর, কারণ গোপের কুকুর আলাদা হয়। লক্ষণ দেখে প্রাণী চেনা যায়, লক্ষণ দেখে জিনিস দেখা যায়, এই থেকেই লক্ষণা শব্দের উৎপত্তি। আরেকটা আছে, এই লক্ষণা হচ্ছে লক্ষণ, কিন্তু রামের ভাই লক্ষণ এই লক্ষণ নয়। এখানে দুইটা আছে, লক্ষণা সংস্কৃতে, আর রামের ভাই কি লক্ষ্মণা, ওখানে একটা ম আছে। কাজে দুইটা অনেকে মনে করে যে কনফিউশন হবে, তা নয়। তাহলে রূপক হচ্ছে একটা রূপকে আরেকটা রূপে নেওয়া, আর লক্ষণাটা হচ্ছে নামান্তর করা, নামের থেকে নামে যাওয়া পাশাপাশি। তা আমি প্রিন্সিপালটা কি বলবো, এটা হলো অ্যাক্সিস অফ সাবস্টিটিউশন। সিলেকশন অ্যান্ড সাবস্টিটিউশন একই কথা, আপনি এর মধ্যে কোনটা বেছে নেবেন। এবং কিন্তু কথা বলার সময় একসাথে দুইটা বলতে পারবেন না, একটাই বলবেন আপনি। সেই জন্য আমরা কথা যখন বলি পাশাপাশি বলি। আমি যখন কোনো একটা বাক্য বলি, আজকে বলছিলাম আসার সময় আমার সাথে রাশাদের মেয়ে তাকে বলছে, বাবা তুমি কোথায় যাচ্ছ, বাবা সম্বোধন, তুমি কোথায় যাচ্ছ, একসাথে বলতে, তাকে বাবা না বলে আব্বা বলতে পারতো, এটা হলো সিলেকশন। অর্থাৎ পিতাজি বলতে পারতো, আমরা আব্বা জান বলবো না পিতা বলবো না বাবা বলবো। বাবা হচ্ছে আপনার ফার্সি শব্দ, আমাদের হিন্দুরা সবাই বাবা বলে, আর মুসলমানরা আব্বা বলে, এটা হলো হিব্রু শব্দ, আরামাইক শব্দ, বাংলায় এসেছে। আর অনেকে একটা আদর করে বলে আবি, আম্মি, আমরা মাম্মি বলে এখন দেখেন। তার মানে আপনি কোন দর্শনে কথা বলবেন, কত যে ইংরেজি শব্দ আমার ব্যবহার করতে। এখানে দেখলাম ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসা, লক্ষ্য করে ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা, দেখেন এক একটা শব্দ আপনি নিচ্ছেন, মডেলটা ইংরেজিতে ব্যবহার করেন, আদর্শ আর বলছেন না। আগে বলছে আদর্শ উচ্চ বিদ্যালয়, এখন হচ্ছে গার্লস হাই স্কুল, বালিকা উচ্চ বিদ্যালয় বলছেন না। আপনি কোনটা বেছে নিচ্ছেন তাতে কিন্তু আপনি কোন যুগে আছেন সেটা বোঝা যায়। এটা হচ্ছে আপনার সিমটম বলে, আমি পরে আসবো রোগের মধ্যে। ডাক্তাররা যখন রোগের লক্ষণ দেখে বোঝে আপনার রোগ কি হয়েছে, তাকে পরীক্ষা করে দেখতে হয়। যার জন্য এই যে আমি কোন ম্যাটাফোর ব্যবহার করব, এটা হচ্ছে আমি মানসিক কোন রোগের মধ্যে এখন আছি তার লক্ষণ। এটা আমাদের এখানে ইংরেজি রোগে ধরেছে, কারণ ইংরেজি হচ্ছে গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। যখনই পারি একটা ইংরেজি কথা মেশাচ্ছি আমরা বাংলা বলার সময়। যেমন এখানে আমরা বলি আমরা অলওয়েজ রেডি আছি, এরকম বলে, আমরা রেডি, ওদের সদা প্রস্তুত না বলে, প্রস্তুত একটা বাংলা শব্দ আছে, তার কাছে এটা কঠিন, সে রেডি লিখছে। আমি এটাকে ঠেকাতে চাচ্ছি না, আমি শুধু বিবরণ দিচ্ছি, কোনো জাস্টিফিকেশন করছি না। এইভাবে ভাষা তৈরি হচ্ছে যে কোন শব্দের জায়গায় কোনটা আপনি বেছে নেবেন। কিন্তু কথা বলার সময় বাবা তুমি কোথায় যাচ্ছ, এটা বাংলা বাক্য হয়েছে কিভাবে, তুমি যাচ্ছ কোথায় বললেও কিন্তু বুঝতে পারবেন। তার মানে বাংলা পুরোপুরি এখন স্থান নির্ভর নয় শব্দ। আমি আরেকটা যদি বাক্য বলি, উত্তরে বলবে কি আমি ঢাকায় যাচ্ছি, তখন এটা বাংলা গদ্য হবে। আমি যাচ্ছি ঢাকায়, পালকে চালে দোল দুলিয়ে, যদি এইভাবে বলেন এটা পদ্য হতে শুরু করবে। তো কবিতার মধ্যেও অর্থ সঞ্চার হয়। আমার সিম্পল কথা হচ্ছে ইংরেজিতে বলে সিগনিফিকেশন।
কাজে যে শব্দটা আমরা উচ্চারণ করি এটাকে বলে সিগনিফায়ার, এবং তাতে যে অর্থপাত হয় তলে এটার নাম সিগনিফায়েড। এবং দুইটার মধ্যে দুই তলা, এক তলার সাথে আরেক তলার যোগাযোগ কি? আগে আমি শব্দটা উচ্চারণ করব, তা থেকে আপনি যা বোঝার বুঝে নিলেন। আপনি যদি এই ভাষাভাষী না হন, এই ভাষা না শেখেন, আপনি কিছুই বুঝবেন না। পৃথক শব্দে যেন একটি মাত্র শব্দ উচ্চারণ করে কোনো অর্থ নির্ণয় করা যায় না। এটা অদ্ভুত ব্যাপার। আমাদের দেশে স্বাধীন উদাহরণ দিলে যেমন কতগুলো যে উদাহরণমূলক শব্দ আমি বলবো, কিছু কিছু আপনারা দেখবেন একটা শব্দ আপনাকে যে কোনো দিকে নিয়ে যেতে পারে, কাজে আপনাকে তার পাশে আরেকটা শব্দ বলতে হবে। এই জন্য শব্দের অর্থ পুরোপুরি নির্ণয়। আমি যদি বলি অর্থ, আপনি কি বুঝবেন? আমি কি টাকার কথা বললাম না মিনিংয়ের কথা বললাম? আমি কি অর্থই সমস্ত অনর্থের মূল? না, প্রথম অর্থটা টাকা, দ্বিতীয়টা তো টাকা নয়। অনর্থ মানে হচ্ছে জীবনে যত বিশৃঙ্খলা, অর্থহীনতার মূল। কাজে আমি অর্থহীন বলে আমার এই জীবন অর্থহীন, দুটোকে এক অর্থ হলো? তাহলে দেখ, আমার জীবন অর্থহীন এটা দুরকম হতে পারে। আমার জীবনে কোনো টাকা নাই, অথবা আমার এই জীবনে কোনো মানে নাই, আমি আত্মহত্যা করব। তাহলে বলছে ভাষার অর্থ ক্রমশ নির্দিষ্ট করতে হলে আপনাকে আরও একটা কথা বলতে হয়। এই জন্য এইটাকে বলে অ্যাক্সিস অফ কম্বিনেশন। এটাকে আমরা আরেকটা কথা বলি সিনট্যাক্স। সিন মানে টুগেদার, ট্যাক্স মানে ক্লাসিফিকেশন, সিনট্যাক্স মানে ক্লাসকে একসাথে কম্বাইন করা। তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাবে, এখানে থেকে আমি যাচ্ছ বলবো না যাবো বলবো। বাংলা ভাষাটা মজা আছে, ইংরেজিরও মজা আছে। আপনি কন্টিনিউয়াস টেন্সও বলতে পারেন, আবার নন কন্টিনিউয়াসও বলতে পারেন। এটা বলে ভাষার আসপেক্ট বলে ইংরেজিতে। ভার্বের আসপেক্ট হচ্ছে আপনি আই এম গোয়িং, আই উইল গো, আই উইল গো অর্থ আই এম গোয়িং, ইয়েস আই এম গোয়িং টু ঢাকা টুমরো, পারফেক্টলি কারেক্ট সেন্টেন্স। আমি আগামীকাল ঢাকা যাচ্ছি মানে আমি আগামীকাল ঢাকা যাব। তাহলে এই যে ভাষার আসপেক্টগুলো দুই রকম আসপেক্ট আছে। ভাষার কাজটা চলছে, অত কাজটা নিত্যকালের। এটা হলো কন্টিনিউয়াস একটা আসপেক্ট, আর স্থায়ী একটা আসপেক্ট। আমরা বলি না চিরকালীন ভাষা, দি সান সেটস, দি সান রাইজেস, সূর্য ওঠে সূর্য ডোবে, এটা চিরকালে সে করে। যদি এই মুহূর্তে বলে সূর্য উঠছে, ওই দেখো দেখো দেখো, তাহলে আপনি আসপেক্ট বদলে নেন। এই জন্য আমি যে বক্তৃতা দেওয়ার চেষ্টা করেছিলাম এটা হলো একজনের কাছে ধার করা। আমার এখানে নিজের কোনো বক্তব্য নাই। রোমান ইয়াকবসন বলে এক ভদ্রলোক পূর্ব ইউরোপ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে হিজরত করেছিলেন দ্বিতীয় মহাযুদ্ধের সময়। তিনি একটা প্রবন্ধ লেখেন। আপনাদের মুরব্বীদের যাতে যাওয়া দরকার তারা গেলে ভালো হয়, কারণ আমি আরও উদাহরণ দিয়ে কথা বলবো, আপনারা সময় নষ্ট করতে চাই না। আমি এটা দিয়ে শেষ করি। রোমান জ্যাকবসন সাহেব 1956 সনে একটা প্রবন্ধ লিখেছিলেন, সেটা আমি সঙ্গে আসি। এটা বললে এখান থেকে আমাদের আলোচনা শুরু। এটার নাম ছিল, এই আর্টিকেলটার নাম, টু অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টু টাইপস অফ অ্যাফেসিক ডিস্টারবেন্সেস। মানুষের ডিস্টারবেন্স দুই প্রকারের। কেউ কেউ প্রতিশব্দটা খুঁজে পায় না, এটা হলো তাদের। অন্য কথার সে বাক্য কিন্তু করতে পারে, কিন্তু ওই শব্দটা খুঁজে পায় না। আবার কিছু লোক আছে শব্দ বলতে পারে আলাদা আলাদা, কিন্তু বাক্য গঠন করতে পারে না, তার বাক্য এলোমেলো হতে থাকে। আমাদের বর্তমান সাংবাদিক ভাইদের প্রধান দোষ আমি যা লক্ষ্য করি, আপনার তো সাংবাদিক ছাত্র, তারা বাক্য লিখতে পারে না। মানে কেন বাক্য লিখতে পারে না? অর্থাৎ কোথায় প্রশ্নবোধক চিহ্ন দিবে, কোথায় বিশ্ববোধক চিহ্ন দিবে ঠিক করতে পারছে না। এবং আরেকটা দিকে তারা অতিরিক্ত শব্দ ব্যবহার করে। হ্যাঁ, দয়া করে অনুগ্রহ করে আসবেন, দুটো বলা তো দরকার নেই, একটা বললে তো হয়। দয়া করে বলবো না অনুগ্রহ করে বলবো, বহু সমস্যা আছে। এই জন্য বলছি দুই ধরনের অ্যাফেসিয়া ডাক্তাররা আবিষ্কার করেছেন, কিন্তু এটা যে ভাষার এই দুই অ্যাক্সিসের সাথে যুক্ত, এটা অনেকে টের পায় নাই। রোমান ইয়াকবসন সাহেব 1956 সনে এই প্রবন্ধটা প্রকাশ করেন, টু অ্যাসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টু টাইপস অফ অ্যাফেসিক ডিসঅর্ডার্স। দুটো যে যুক্ত একই জিনিস, অর্থাৎ কেউ এই অ্যাক্সিসের উপর নিয়ন্ত্রণ হারায়, কেউ এই অ্যাক্সিসের উপর নিয়ন্ত্রণ হারায়। সেটা কোনো একটা অ্যাক্সিডেন্টের ফলে হতে পারে, অথবা তার জন্মসূত্রে হতে পারে, অথবা জীবনের কোনো রকমের কনফ্লিক্টের ফলে হতে পারে। লেখকদের মধ্যেও দেখা যাচ্ছে কোনো কোনো লেখক, যেমন কবিতার মধ্যে প্রধানত এই অ্যাক্সিসের প্রাধান্য বেশি। কবিরা শুধু উচ্ছ্বাসপূর্ণ কথা বলে। আমি একটা কবিতা থেকে উদাহরণ দেই, যেহেতু আপনারা মুরব্বীরা চলে যাবেন, একটা সহজ উদাহরণ দেই। বলে সৌন্দর্য কী? এটা হচ্ছে ল্যাটিন আমেরিকার এক কবি, তার নাম হচ্ছে গাব্রিয়েলা মিস্ট্রাল। 1945 সনে তিনি নোবেল পুরস্কার পান। আমি এটা জাস্ট বাই অ্যাক্সিডেন্ট বইটা আজকে আসার সময় আমি যে কিছু একটা তো নিতে হয়, কুমিল্লা যখন যাচ্ছি কী উপহার নিব আপনাদের জন্য, তো এটা নিলাম। সেখানে একটা মজার লেখা পেলাম, বলা তাতে উনি বলছেন
যে দি বিউটি ইজ দ্য শ্যাডো অফ গড অন দ্য ইউনিভার্স, এই কবিতার মধ্যে আছে বিউটি ইজ দ্য শ্যাডো অফ গড। আমি রূপককে বোঝাবো যেন বলছি, আমরা যদি দুটো জিনিসের মধ্যে সমতা বিধান করি, বিউটি ইজ লাইক দ্য শ্যাডো অফ গড, পাখির নীড়ের মতো চোখ, এটাকে বলে উপমা। কিন্তু আপনাকে পাখির নীড়ের মতো চোখ নয়, পাখির নীড়ই চোখ, পাখির নীড়ের মতো চোখ তুলে নয়, পাখির নীড় তুলে বনলতা সেন যদি বলতেন তাহলে এটা হয়ে যেত রূপক। যখন নীড়ের মতো উচ্চারণ করেন তখন এটা হচ্ছে সিমিলি। জিনিসটাকে আমি এইভাবে বলি, যদি সিম্বল আকারে লিখি, আমি যদি লিখি এ ইজ ইকুয়াল টু বি, আমি দুটোর মধ্যে সমতা বিধান করলাম, এ হচ্ছে বি এর সমান। কিন্তু আমি যদি লিখি এ হচ্ছে নিজের সমান নিজে, তখন আমি আরেকটা দাগ দিতে পারি। এটাকে বলবো এ ইজ আইডেন্টিক্যাল উইথ এ, আর এ ইজ ইকুয়াল টু বি ইন ভ্যালিউ। তাহলে এটাকে বল যদি সিমিলারিটি, এটাকে বলবো আইডেন্টিটি। আইডেন্টিটির বাংলা আমরা করি আত্মভাব, আমি আমার মতোই, আই এম ইকুয়াল টু মাই সেলফ, এটাকে বলা থেকে সেলফ আইডেন্টিটি। তো এইভাবে ভাষা যখন রূপক হয় তখন যার সাথে তুলনা করছে তার সাথে আমি আইডেন্টিক্যাল করে নিচ্ছি। এই জন্য বলা হচ্ছে কি বিউটি ইজ লাইক দ্য শ্যাডো অফ গড। যদি বলেন এই দুনিয়ার উপর আল্লাহর রহমতের ছায়া, তার নাম হচ্ছে সৌন্দর্য। রহমতের ছায়ার মতো বললে হতো উপমা, কিন্তু রহমতের ছায়াই স্বয়ং সৌন্দর্য। যখন ইজ দিয়ে আপনি তৈরি করলেন আইডেন্টিটি, এটা যদি কারো কারো আপত্তি থাকে এইভাবেও লিখতে পারেন আপনি, রাফলি ইকুয়াল, এটা ইজ কনগ্রুয়েন্ট উইথ। তো এই ফর্মুলাটা আমি ব্যবহার করে বলবো যে অর্থ উৎপাদনে কার কি ভূমিকা। কোনো শব্দকে যদি আমি অর্থ উৎপাদন করি, আমি অর্থটাকে লিখবো কিভাবে, এইভাবে লিখবো। ধরেন অ্যাস লিখলাম, এটা হচ্ছে শব্দ, আমি দেখাই, এই অ্যাক্সিস দুটো রাখি আমরা। আমি এখন এটাকে নাম দেব মেটাফর, এটারই বাংলা হয়েছে রূপক। আর এটা হচ্ছে ম্যাটোনিমি, এই সাইডেরটা, এটার নাম দিয়েছি রাফ বাংলা অনুবাদ আর কি, লক্ষণা। এটা জিরো ধরেন, পুরনো কালের ওয়াই, এটা পুরনো কালের এক্স। আমরা এটা দুটো নতুন নাম করি। রোমান জ্যাকবসন সাহেব এটা ধার করেছেন কার কাছ থেকে, আমি থিওরিগুলি না বললে তো হবে না। এটা হলো ফার্দিনান্দো সুসুর, 1913 সনে তিনি মারা যান। তো তার দ্বিতীয় উত্তরসূরি কাণ্ডারি হতে রোমান জ্যাকবসন, ইনিও এখন মারা গেছেন। ইনি তখন প্রাগ স্কুল থেকে আমেরিকা আসছেন, এই কাহিনীগুলি বলার দরকার নেই। একই বছরে ফ্রান্সের আরেক মনীষী জাক লাকন, যার নামটা লেখা দরকার, এভাবে উচ্চারণ করি আমরা, বাংলায় উচ্চারণ করলে আমরা এইভাবে লিখি, আকার দিয়ে লিখি বটে, কিন্তু এটা উচ্চারণটা এরকম হয়, লাকন। এই ভদ্রলোক রোমান জ্যাকবসনের লেখাকে ভিত্তি করে শুরু করেছেন। উনি পরিষ্কার করে বলেছেন যে এই শব্দের অর্থ উৎপাদনে আমাদের লক্ষণগুলো কী কী। যদি ম্যাটাফর একটা লক্ষণ হয়, আপনি কোনটা বেছে নেবেন, তো সেটা লক্ষণ নয়, সেটা হচ্ছে আপনার বেছে নেওয়া কোন রূপটা আপনি বেছে নেবেন। উপর থেকে নিচে তাকে উনি বলেছেন রূপান্তর, পাশে পাশে যাওয়াটাকে বলেছেন তিনি নামান্তর। লক্ষণা মানে একটা জায়গায় আরেকটা যাবেন। যেমন আমি কোথায় যাব, কথাটা যখন বেছিলাম, আমি যাব অথবা আমি যাচ্ছি অথবা আমি গিয়েছিলাম, এই তিনটার মধ্যে কোনটা বেছে নিচ্ছেন আপনি। যদি অতীত বোঝাতে চান গিয়েছিলাম, বর্তমান বোঝাতে চাইলে যাচ্ছি, ভবিষ্যৎ বোঝালে যাব, তাহলে এই তিনটার মধ্যে আপনার একটা চয়েস আছে। এটাও কিন্তু রূপ, এটা গ্রামারের প্রয়োজনে। কিন্তু কোথায় যাব আমি, আমি যাব কোথায়, অর্থাৎ আমির জায়গায় তুমি দিলে শব্দ সম্পূর্ণ অর্থ বদলে যায়। কিন্তু এই তিনটা বাক্য যদি তিনটা শব্দ পাশাপাশি বসলে যে অর্থ তৈরি হয়, এইটা হচ্ছে কম্বিনেটোরিয়াল। এগুলিকে আমরা সিনট্যাক্স বলি, কোনটার সাথে কোনটা পাশে বসবে। এখন প্রশ্ন হচ্ছে কার পাশে কে বসবে, এটা কিন্তু অর্থকে নির্ধারণ করে। কিন্তু এটা অর্থ নতুন কোনো অর্থ তৈরি করে না, অর্থ নির্ধারণে সাহায্য করে। কিন্তু আমি যদি তুমি না বলি আর সেখানে আমি বলি, অর্থ সম্পূর্ণ বদলে যাবে। কে যাবে, কর্তা বদলে যাবে, কিন্তু ক্রিয়াটা ঠিক থাকবে। আমি যাব বললে বাক্য শুদ্ধ হয়, কিন্তু তুমি দিলে কে তুমি যাব হবে, তুমি যাবে, এটা ওইটাকে প্রভাবিত করে। এই জন্য অর্থ নির্ণয়ের দুই অক্ষকে একসাথে কাজে লাগাতে হয়।
কিন্তু মানুষের মধ্যে যখন কোনো একটা অক্ষর ঠিকভাবে কাজ করে না, তখন আমাকে তার লিঙ্গুইস্টিক ডিসঅর্ডার দেখা দিয়েছে। এই মানসিক রোগের চিকিৎসা করতে গিয়ে ডাক্তাররা দেখলো কি, কেউ কেউ সাবস্টিটিউশন করতে পারে না, কেউ কেউ কম্বিনেশন করতে পারে না। আর দুটোই যে পারে না তার কথা তার বলার দরকার নেই আমাদের। আমরা এই জন্য 2 টাইপস অফ অ্যাফেসিক ডিসঅর্ডার থেকে দেখলেন কি এটা যুক্ত 2 আসপেক্টস অফ ল্যাঙ্গুয়েজের সাথে। এই যে উনি যে আসপেক্ট বলেছেন, ম্যাটাফর এবং ম্যাটোনিমিকে, জাক লাকা সাহেব তাকে নাম দিয়েছেন আসপেক্ট তো নয়, এটা অ্যাক্সিস, ভাষার 2টা অক্ষর। ওইখান থেকে আমি এটা চুরি করেছি বাংলায় বলার জন্যে, যে ভাষার 2টা এক। তাহলে ভাষাটা কি হলো, আমি ভাষাকে একটা ট্যাক্স হিসেবে দেখালাম, যার একটা টানা আছে একটা পোড়েন আছে। এখন আমি বাংলায় সহজেই বলতে পারি, এটা হচ্ছে টানা, এটা হচ্ছে পোড়েন। তাহলে টানা পোড়েনের এই যে 2 মাত্রা, এটা দিয়ে যেমন কাপড় তৈরি হয়, ভাষাও তৈরি হয়। এই হচ্ছে সিম্পল। তাহলে এখন 2টো ফর্মুলা যদি আমি লিখি, এটা আরও চমৎকার হবে। সেই 2টো ফর্মুলা কীভাবে লেখা হয়, কোনটা থেকে অর্থ উৎপাদন করে, লাকা সাহেবের আমি লিখি, তারপর আপনাদের প্রশ্ন করার জন্য আমি খুলে দেব। সেটা হচ্ছে একটা ফর্মুলা হচ্ছে জাকার সাহেবের ফর্মুলা, এখানে আমি আপাতত লিখছি এইভাবেই। মনে হতে পারে হিবিজিবি ফর্মুলা মনে হবে। এই ফর্মুলার মানেটা কি, এই চিহ্নটার মানে হচ্ছে রাফলি কনগ্রুয়েন্ট, অর্থাৎ এইটা দিয়ে যা বোঝায় এটা দিয়ে তা বোঝাবে। এটার মানে কি, এটা বুঝতে হলে আমাকে এইটা বুঝতে হবে। উপরের বড় এসটা হচ্ছে শব্দের আওয়াজ, ছোট এসটা হচ্ছে তার মানে। ওই যে বললাম যে অর্থের পাত হয়, এটা হলো অর্থপাত হয়, নিচের দিকে অর্থটা আসবে। এইটাকে আমি লাল দিয়ে ঘিরে দিলাম, এটা হচ্ছে সেইটাই হচ্ছে এইটা। অর্থাৎ মাঝখানে যে গ্যাপটা আছে, এই যে বারটা, এটা কথা কেউ বলে না। উপরে হচ্ছে আওয়াজ, নিচে হচ্ছে তার অর্থ। তাদের মধ্যে যে ব্যবধানটা আছে এটাকে আমরা এভাবেও লিখতে পারতাম, এভাবেও লিখতে পারতাম। এই স্ল্যাশটাকে এভাবেও লেখা যায়। এই বার অতিক্রমণীয় কিনা, মানে বার যদি অতিক্রম করেন তাহলে নতুন অর্থ উৎপাদন করবেন। এই ফর্মুলাটা হচ্ছে ম্যাটোনিমির ফর্মুলা। আচ্ছা, ম্যাটোনিমির কথাটা বলি। গ্রিকদের ভাষায় ম্যাটা মানে হচ্ছে ওই পারে, মানে অতীত। যেমন ম্যাটাফিজিক্স, ফিজিক্স খণ্ডের পরের খণ্ড। নিমি হচ্ছে খুব সিম্পলি বাংলায় বুঝি নাম, গ্রিক ভাষা তো নাম বলে। ম্যাটোনিমি মানে নামের পরে নাম, অজস্র নাম আসে। আমরা বাংলা বলে কান টানলে মাথা আসে, যেহেতু তারা পাশাপাশি আছে। প্রিন্সিপালটা কি, কন্টিগুইটি, পরস্পরের পাশে বসে। কিন্তু এর জন্য কন্টিগুইটি শুরু করতেছি আমি, এটাতে শেষ করব না। তো এখন দেখা যাচ্ছে ম্যাটোনিমি এই রূপ ধারণ করে। এটা কীভাবে পড়বো আমি, ব্র্যাকেটের ভিতরে যা আছে তা বাদ দেন। একটা শব্দ অজস্র শব্দ দিয়ে আমার বাক্য তৈরি হয়। এটা হলো সেটা দেখালাম। যেমন তুমি, বাবা তুমি কোথায় যাচ্ছ, বাবা তুমি কোথায় যাচ্ছ, এই সবগুলো শব্দ, এগুলির ইন্ডিকেটিভ সিগনিফায়ার, ওয়ার্ড আর কি। একটা ওয়ার্ড আমি সিগনিফায়ার বলছি কেন, শুধু ওয়ার্ড নয়, ওয়ার্ডের আওয়াজটুকুর কথাই বলছি আমি। এই আওয়াজে বাবা বলতে কি বোঝায়, বাবা বলতে নিশ্চয় শালা বোঝায় না। আমরা জানি বাবা মানে যিনি আমাকে জন্ম দিয়েছেন, অথবা আমরা অনেক সময় বাচ্চাদেরকেও ভালোবেসে বাবা বলি, এই বাবা এদিকে আসো তো, ও বাবা, ও বা, এই কথা এইভাবে বলে। এবং ও বা থেকে ও ব্যাটা হয়ে যায়, শব্দ বদলাতে থাকে। ওইটা হচ্ছে রূপান্তরের অংশ। কিন্তু মিনিংয়ে বলছি বাবা তুমি কেমন কোথায় যাচ্ছ, এটা হচ্ছে পুরো বাক্য। এই বাক্যটাকে ইন্ডিকেট করলাম আমি, এস ডট 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 ব্লা 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 এস প্রাইম, মানে আরেকটা শব্দ। এইটা বাদ দিলে দেখলে কি, এটা হলো এফ এস। ওই যে আমি এইভাবে লিখেছিলাম ইকুয়েশন, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এটা হলো এফ অফ এস, এটা হলো ইকুয়েশন। অর্থাৎ আমি বাক্যকে যদি বলি এইটাকে এইভাবে বর্ণনা করা যায়, তার মানে হচ্ছে বড় এস আর ছোট এসের মধ্যে কোনো রকমের যোগাযোগ নাই। মানে আমি এটাকে সাবস্টিটিউট করছি না, একটা শব্দ থেকে আরেকটা শব্দের অর্থে কোনো যোগাযোগ নাই, নতুন শব্দকে উৎপাদন করছি না। কিন্তু যখন আমি আরেকবার ফর্মুলা লিখবো তখন দেখা যায় ওটার সাথে এটার পার্থক্য আছে। আমি তো এইভাবে লিখি, এফ ব্র্যাকেট বাদ দিয়া লিখলাম রাফ, এখানে কি এস ওভার এস, এইভাবে লিখলাম। তখন এইটাকে রাফলি কনগ্রুয়েন্ট হবে কিভাবে, এটার সাথে এস
ওভার এস। এটা আমাদের অ্যালজেব্রার যে সাধারণ ফর্মুলা তাতে যাবে না, এটা নতুন ধরনের ফর্মুলা। এখানে বলা হচ্ছে এইটা অর্থকে ওই যে বারটাকে অতিক্রম করে নতুন শব্দ তৈরি করে। আমাদের বক্তব্য হচ্ছে শব্দের অর্থ কী করে তৈরি হয়। ম্যাটোনিমিতে কোনো অর্থ তৈরি হয় না। অর্থ যে তৈরি হয় না তার মানে হচ্ছে এটা বারটাকে অতিক্রম করে না। কিন্তু যখনই আপনি ম্যাটাফর ব্যবহার করবেন তখন নতুন অর্থ তৈরি হয়। জিনিসটা বোঝা। যখন বললেন ডোমিনিকানেস, ডোমিনিকানেসের প্রথমে আক্ষরিক অর্থ ছিল কি ঈশ্বরের কুকুর, কিন্তু এখন নতুন অর্থ কি হলো এক বিশেষ ধর্ম সম্প্রদায়। নতুন অর্থ যে উৎপাদিত হলো এটা শুধু ম্যাটাফরের ফলে তৈরি হলো। অর্থাৎ আমি এখন ফ্রায়ার না বলে ডোমিনিকানেস বললাম, খ্রিস্টান না বলে আমি তাকে ঈশ্বরের কুকুর বললাম। কিন্তু ঈশ্বরের কুকুর বললেও আপনি খ্রিস্টানের বিশেষ সম্প্রদায়কে বুঝলেন। এইটাকে বলে কি ওই যে বাধাটা ছিল যেটা অতিক্রম্য ছিল না এটা এখানে অতিক্রম হলো। এই যোগের মানে এটা অতিক্রান্ত হয়, আর বিয়োগের মানে এটা অতিক্রান্ত হয় না। সেপারেশনটা চিরস্থায়ী থাকে। এটা হচ্ছে বিরহ, ওইটা হচ্ছে মিলন। আপনি মাইনাসের চিহ্ন হবে এখানে বিরহ, অর্থাৎ উপরের যে আওয়াজ এবং তার মিনিংয়ের মধ্যে কোনো যোগাযোগ নাই। তো তাহলে যোগাযোগ না হলে কথা বলে কীভাবে? সে অনন্তকাল ধরে চলতে থাকে। এই জন্য বলা হচ্ছে এখন এখান থেকে সিদ্ধান্ত হচ্ছে ম্যাটনিমি ইজ এ ডিজায়ার। মানে আপনাকে যদি আমি বলি আপনার একটা জিনিস দরকার, এটা পাওয়া গেলে ওই জিনিসটার দরকার নেই। আমরা কোন জিনিস চাই যেটা আমার নাই? আমরা যখন বলি আম্মা তুমি নাই, আমি তোমার অভাবে ভুগি, ইংরেজিতে বলে কি আই মিস ইউ মাদার। কিন্তু যদি আপনি পেয়ে যান তখন তো ইউ ডোন্ট মিস, তখন আপনি আর একটা জিনিস চান। আমার একটা গাড়ি চাই, গাড়ি হলে কি আমার একটা বাড়ি চাই, বাড়ি চাই আমার একটা প্রাসাদ চাই। মানুষের অভাব যে অফুরন্ত বলি, ডিজায়ার ইজ এ ম্যাটোনিমি। এটা সাইকো অ্যানালিসিস শাস্ত্রে। আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে স্যারের স্পেশালাইজেশন কি? আমার স্পেশালাইজেশন হচ্ছে সাইকো অ্যানালিসিস। ছাত্র জীবনে আমি অন্য জিনিস পড়েছি, এখন আমি সাইকো অ্যানালিসিস আমার থার্ড ইনকারনেশন। সেখানে বলে আমাদের বিশ্বাসগত মানুষের বাসনার প্রকৃতি কী। মানুষের বাসনার প্রকৃতি হচ্ছে এই বাক্যের মতো যেটা অনন্ত। আপনি কথা বলতে থাকেন, কথা কিন্তু ফুরাবে না। ডিকশনারি দিয়ে দেখেন, ডিকশনারির প্রত্যেকটি শব্দ অন্য শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়। আপনি ইলাস্ট্রেশনগুলির কথা বাদ দেন, কিন্তু সারা ডিকশনারিকে আমরা ডিফাইন করি কীভাবে? একটা শব্দের ব্যাখ্যা আরেকটা শব্দ দিয়ে হয়, সেটার ব্যাখ্যা আরেকটা শব্দ দিয়ে হয়। গোটা ডিকশনারি কিন্তু এমন একটা সিস্টেম, একটা শব্দ দিয়ে আরেকটা ব্যাখ্যা, তার কোনো শেষ নাই, এটা অনন্ত। এই জন্য বলেছে ম্যাটোনিমি ইজ এ ডিজায়ার। এর আগে আমি কি বলেছিলাম? ম্যাটাফর ইজ এ সিমটম। আপনি মডেল মাদ্রাসা বলবেন না আদর্শ উচ্চ বিদ্যালয় বলবেন, এটা আপনার চয়েস। এত প্রিয় হয়েছে কেন আমাদের এখন ইংরেজি? বলে দেয়ার ইজ গ্লোবাল ইংলিশ। এই দুটো বোঝার জন্য আমি বলছি আমাদের ভাষার মধ্যে দুটো প্রধান অক্ষ, একটা হচ্ছে রূপক আর একটা হচ্ছে লক্ষণা। রূপকটা হচ্ছে আপনার বাছাই করার শক্তি আছে, সাবস্টিটিউশন অ্যান্ড সিলেকশন। আগে সিলেকশন তারপরে সাবস্টিটিউশন। যদি সিলেকশন না থাকে, আপনার মাত্র একটি থাকে, তাহলে সেটাই বলবেন। কিন্তু এমনও সময় আসে আপনি কোনটা বলবেন সেটা খুঁজে পাচ্ছেন না। ছাত্রছাত্রীদের পরীক্ষার সময় হয় কি, কিছুতেই মনে পড়ছে না। এটা ক্লান্তিজনিত হতে পারে। আমি রূপকের আরেকটা উদাহরণ দিই আপনাদের। রসিকতা করে কী করে নতুন শব্দ উৎপাদিত হয়। আমি জানি এটা দেখে আপনারা পাজলড হচ্ছেন, কেন আমিও বহু বছর পাজলড হয়েছি। এই ফর্মুলার অর্থ কী? এটাকে বলা হয় ফর্মুলা অফ ম্যাটোনিমি, ওইটা ফর্মুলা অফ ম্যাটাফোর। তো ম্যাটাফোর কী করে অর্থ উৎপাদন করে এটা বুঝতে একটু মাথা ঘোরা হিসাবে জান আমাদের। তো একটু সহজ করে দেই ভাই, এটা আবার একটু মুছে দেন তো। হ্যাঁ, আমি আর এখন লিখি সহজ করে, মূল ফর্মুলাটা লিখি অর্থ উৎপাদিত হয় কীভাবে। প্রশ্নটা হচ্ছে এটাই, রূপক দিয়ে নতুন অর্থ উৎপাদিত হয়, লক্ষণা দিয়ে নতুন অর্থ উৎপাদিত হয় না। যেহেতু হয় না, সে কেবলই পাশে চলতে থাকে। অভাব যে কখনো ফুরায় না। এই জন্য কবিরা অনেক বেশি উপমা ব্যবহার করে এবং গদ্যকাররা কেবলই উপন্যাস বড় করতে থাকে ঈদ সংখ্যা পাতা পড়ানোর জন্য। এটা সাধারণ লক্ষণ হচ্ছে আর কি, জিনিসটা লক্ষ্য করবেন। আমি যে ফর্মুলাটা লিখবো আমি একটু কেতাব দেখে লিখি, যদি আবার ভুল হয়ে যায়। কেতাবের মধ্যে এই ছবিটা আছে। ম্যাটোনিমের ফর্মুলা। এটা খুব সহজ ফর্মুলা, তবে আমি লিখছি এইভাবেই।
এই হচ্ছে সিম্পল অর্থ যেগুলো উৎপাদিত হয়। একটু প্রথমে হিবিজিবি লাগবে, কিন্তু পরে দেখবেন যে জলবৎতল রং। এই যে আমার প্রথম শব্দ, আমি এইটা হলো আমার উচ্চারিত শব্দ, তার একটা মিনিং আছে। যেমন আমি বলেন ডোমিনিকানেস মানে এই ফ্রায়ারদের যদি আমি দেখি এই একটা, এখন ওই শব্দটা যখন দিলাম তার কি অর্থ আমি জানি না, কাজে এখানে এক্স হচ্ছে অজ্ঞাত রাশি, মানে এখানে অজ্ঞাত অর্থ, সে কি অর্থ উৎপাদন করছে আমি জানি না। কিন্তু এইটাকে যদি আমি করি, এইটা একটা একটাকে ক্যান্সেল করে ফেলে, তখন কি দাঁড়ায় রেজাল্টটা এস ওভার এক্স দাঁড়ায়। অর্থাৎ এই শব্দের অর্থ এখন আমি জানি না, তো সেটা কিন্তু আমি কমন করি, তখন এইভাবে লেখা যায় 1/s। এই এস মানে হচ্ছে নতুন অর্থ উৎপাদিত হলো। এই ফর্মুলাটা দেখাচ্ছে আমরা একটা শব্দের জায়গায় আরেকটা শব্দ ব্যবহার করে, আমরা প্রথমে বললেন ডোমিনিকানেস উদাহরণটা আমি দিলাম, এটার মানে হচ্ছে আক্ষরিক করতে ডগ, কিন্তু ডগ কী করে মানুষ হলো? তো সে হচ্ছে ঈশ্বরের কুকুর। এখন আমি মানুষকে বলছি সে একটা বিশেষ ধরনের মানুষ, সে ধর্মীয় একজন গুরু। একটা শব্দ কুকুর থেকে করে মানুষে রূপান্তরিত হয়, এইটা হচ্ছে ধর্মগুরু। কিন্তু এইখানে যখন এটা বলে ব্যবহার করেছিলাম এই শব্দটা, আমি প্রথমে মনে করছিলাম আমরা একদল সন্ন্যাসী, ফ্রায়ার। তো লক্ষ্য করেন না, ফ্রায়ার ইকুয়াল টু ডগ, এই অর্থে আমরা কি করে পৌঁছলাম? তারপরে ওরা নিজেরাই বলতেছে আমরা কুকুর। এই জন্য কুকুর যখন একটা শব্দ তৈরি হলো, তার প্রক্রিয়াটা হচ্ছে এরকম, একটা শব্দ একটা অর্থ তৈরি করেছে আরেকটা শব্দ দিয়ে, ফ্রায়ার কুকুর হলো। এখন কুকুর মানে কি আমি জানি না, আমরা জানি কুকুর মানে বিশ্বস্ত প্রাণী, এটা হচ্ছে এই এক্স, এটা হলো অজ্ঞাত অর্থ। কিন্তু পরে যখন আমি এটাকে নির্দিষ্ট করলাম, এই যে এস মানে এই এসের দ্বারা আমি বিশেষভাবে ধর্মীয় সম্প্রদায় যারা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত তাকে উৎপাদন করলাম, এই জন্য এটার নাম এস হলো, মানে এটা হলো জ্ঞাত অর্থ। এস মানে হচ্ছে জ্ঞাত অর্থ। তাহলে প্রশ্ন হচ্ছে এটাকে কেটে ফেলে, তাহলে আমি অ্যালজেব্রার নিয়মে রূপান্তরটা করতে পারি, যে মিনিংটা দাঁড়ায় এস ওভার এক্স, অর্থাৎ একটা মিনিংহীন একটা শব্দ মিনিংহীন হলো, পরে যখন আমি তাতে নতুন অর্থ আরোপ করি, ফলে এই জিনিসটা যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে গেল। মাইনাস কি? এইটাই এস ওভার এস যে ছিল সেটা ক্রস করে একটা নতুন অর্থ তৈরি করলাম। এইটা হচ্ছে ফান্ডামেন্টাল ল অফ ল্যাঙ্গুয়েজ। দ্যাট মানে আমি আবার রিপিট করি, নাম্বার 1, মেটোনিমি ইজ এ ডিজায়ার হুইচ ইজ এন্ডলেস। ওয়ার্ডস গো অন, মানুষ কথা বলতে থাকে, কথা বলতে বলে চলো কথা বলি বলে সারাদিন কথা বললাম। দেখেন যারা প্রেম আলাপ করেন দেখেন না, টেলিফোনে 2 ঘন্টা আলাপ করার পরও কথা ফুরায় না, আবারও গোড়ার থেকে শুরু করে। বুঝতে পারছেন? বলে তুমি কি চাও? বলে আমি তোমাকে চাই। তো তুমি কে? সুমন কবিরের গান শোনেন, আমি তোমাকে চাই বলে অনেক কথা বলতে থাকে। এই যে রিপিটিশন, এটা হচ্ছে মেটোনিমি ইজ এ ডিজায়ার। আর বাস্তব জীবনে দেখেন মানুষের আকাঙ্ক্ষার শেষ নেই, সে চলতে থাকে। কিন্তু যদি আপনি বিশেষভাবে কাউকে চান, আমি তোমাকেই চাই, তাহলে তুমি কে এটা বলার সময় স্পষ্ট করে যদি আপনি করতে চান, অর্থে রূপান্তর করতে চান, যে আমি কিন্তু আমার পছন্দ যে সেই পাখিটি, আমি ওই পাখিটাই চাই, অন্য কোনো পাখি চাই না, কিন্তু নামটা সে বলতে পারছে না। আমি আরেকটা যোগ বলে শেষ করি, তারপর আপনাদের প্রশ্ন নেব। সেটা হচ্ছে জার্মানির এক বিখ্যাত কবির নাম হচ্ছে হাইনরিশ হাইনে। আমি আসার সময় গাড়িতে ওদের বলতেছিলাম, হাইনে সাহেব একটা ভ্রমণ কাহিনী লিখেছিলেন। 1850 সনের দিকে উনি মারা গেছেন, 1849 সনের দিকে হবে, বা ওই 50ই হবে। তার জন্ম 1809, মৃত্যু 1849। কার্ল মার্কসের বন্ধু ছিলেন উনি, ইহুদি কবি। জার্মানিতে বলা হয় ইয়োহান ওলফগ্যাং ফন গেটের পরে দ্বিতীয় বিখ্যাত জার্মান কবির নাম যদি বলেন, অধিকাংশ লোক উত্তর দেবে তার নাম হাইনরিশ হাইনে। হাইনরিশ হাইনে নামটা লেখা হয় এইভাবেই, এইচ হাইনে। তিনি একটা বই লিখেছেন, বইয়ের নাম হচ্ছে রাইজা বিল্ডার, মানে ট্রাভেল পিকচার্স। সেটা মানে হলো ভ্রমণ কাহিনী, সফরনামা। রাইজা মানে জার্মান ভাষায় ট্রাভেলিং, আর বিল্ডার মানে পিকচার্স ইন দ্য প্লুরাল। তো সেই বইতে তিনি একটা ক্যারেক্টার তৈরি করেছেন রসিকতা করার জন্য। সেই ক্যারেক্টারের নাম রেখেছেন তিনি এইভাবেই, এইটাকেও আপনি
HH বানাইতে পারেন। হির্স হিয়াসিন্থ, হির্স মানে হচ্ছে হর্স জার্মান ভাষায়, অতি অল্প জার্মান জানলে আপনি বুঝবেন। হিয়াসিন্থ মানে কচুরিপানা, আর হায়াসিন্থ ফুল তো বলি আমরা। তো একটা ক্যারেক্টারের নাম বানিয়েছেন যিনি হলেন পেশায় শস্য বিক্রি করেন, মানে ধরেন স্টক মার্কেটের দালাল। তিনি পূর্ব ইউরোপের হামবুর্গ শহর থেকে বেড়াতে গেছেন জার্মানির প্যারিসের, ফ্রান্সের রাজধানী প্যারিসে। তো প্যারিসের তৎকালীন সবচেয়ে বড় ধনী লোকের নাম ছিল রথশিল্ড ফ্যামিলি। রথশিল্ড ফ্যামিলির লর্ডের নাম হচ্ছে সলোমন রথশিল্ড। রথশিল্ড আপনারা যারা আগের কালটা লোকের মধ্যে সিগারেট যারা খাইতো তারা জানেন রথশিল্ডের একটা সিগারেটের ব্র্যান্ড আছে। আমাদের বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন ওই পরিবারে বিয়ে করেছেন, ওই এমা রথশিল্ডের হাজব্যান্ড তিনি। এটা অমর্ত্য সেনের চতুর্থ স্ত্রী ঘটনাচক্রে। তো সেই হচ্ছে রথশিল্ড ফ্যামিলি, তারা ছিল ইউরোপের সবচেয়ে বড় ধনী। এখন উনিও ইহুদি, গরিব ইহুদি ধনী ইহুদির বাড়িতে বেড়াতে গেছে। ফিরে আসার পর হির্স হিয়াসিনকে জিজ্ঞাসা করে লোকজন যে তোমার সাথে সলোমন রথশিল্ড ব্যারন মানে লর্ড রথশিল্ড কেমন ব্যবহার করলো? ও প্রথমে বলল ফ্যামিলিয়ারলি, জার্মান ভাষা বললো ফ্যামিলিয়ার, এভাবে বললো। যার মানে হচ্ছে ইংরেজিতে ফ্যামিলিয়ারলি, মানে পরিবারের লোকজন পরিবারের লোকের সাথে যেমন ব্যবহার করে তেমনই ব্যবহার করলো, বন্ধুসুলভ ব্যবহার করলেন। ফ্যামিলিয়ার কথাটা খেয়াল করেন, আপনি আমার ফ্যামিলিয়ার মানে আপনি আমার পরিবারের মতো। কিন্তু বাংলায় বলি কি আমি জিনিসটা ভালো, ও লিঙ্গুইস্টিক্স দ্যাটস ফ্যামিলিয়ার টু মি, আমার জন্য ডাল ভাত আমরা বলি। কিন্তু কিছুক্ষণ পরে উনি ভাবলেন উনি তো অনেক বড় লোক, তৎকালীন মাপে বিলিয়নেয়ার, এখনকার মাপে তখন বলে মিলিয়নেয়ার। তখন কথা উইথড্র করে হির্স হিয়াসিন্থ বলছে ও ইয়া হি ট্রিটেড মি ফ্যামিলিয়নেয়ারলি, হি ট্রিটেড মি ফ্যামিলিয়নেয়ার, মানে একজন মিলিয়নেয়ার যতটুকু ফ্যামিলিয়ার হতে পারে অতটুকু ফ্যামিলিয়ার। তার মানে একজন ধনী লোক গরিবকে যতই আত্মীয় ভাবুক না কেন একটু দূরত্বের মধ্যেই ভাববে। তো এইটা বলে আপনাদের মধ্যে কেউ কেউ হাসলেন আমার বলার দোষে, যদি আমি ঠিকভাবে বলতে পারতাম আরও বেশি হাসতেন, এবং যদি জার্মান হতেন অতিরিক্ত হাসতেন আপনি, কারণ শব্দটা লিখছে ফ্যামিলিয়ার মিলিয়নেয়ার, দুটাকে যোগ করে ফ্যামিলিয়ার করছে। আমি দেখি লেখার চেষ্টা করতে পারি কিনা, এটা আর একটু মুছে দেই তাহলে। হ্যাঁ, জার্মান ভাষা এইভাবে লেখে, এখানে দুটো ডট দিলেই হবে। এটাকে বলে উমলাউট বলে জার্মান ভাষায়। ফ্যামিলিয়ার এর ইংরেজি মানে হচ্ছে ফ্যামিলিয়ারলি। তো তার সাথে যদি আপনি এইভাবে যোগ করেন মিলিয়নেয়ার, আরেকটা যোগ করলেন, এখানে পার্থক্য হচ্ছে এই দুটাই। এখন কাজে সে যখন এটা যোগ করে ওটা প্রথমটাকে এইভাবে লিখলো ফ্যামিলিয়নেয়ার, তখন একটা নতুন শব্দ তৈরি হলো, ওটা যোগ হলো। এইটা কি বলে, ইট ইজ ম্যাটাফোর ফর মাইজারলিনেস। একটা মিলিয়নিয়ার লোক কতটুকু বা ফ্যামিলিয়ার হতে পারে। আমাদের যে চাপা হাসিটা আসছে সেটা কি প্রক্রিয়া থেকে আসছে বিকজ অফ দ্য কনডেনসেশন। দুইটাকে যখন যোগ করলাম আমি তখন এই শব্দটা তৈরি হলো ফ্যামিলিয়নেয়ার। এটা জার্মান মার্কা। এই ওনটাই হচ্ছে দেখেন এইখানে কমন ফা মিলি এর, এখানে মিলি এর, এই যে ওটা যোগ হলো এইটা দিয়ে ফা আসলো, তো নতুন শব্দটার মধ্যে ফা যোগ হলো, এই যোগ হলো। আমি উপরের সিলেবলগুলির মধ্যে রিপিটেশনগুলি বাদ দিলাম, তারপরে আমার 4 সিলেবলওয়ালা একটা শব্দ তৈরি হলো ফ্যামিলিয়নেয়ার। আমি বলছি কি করে নতুন অর্থ উৎপাদিত হয়, এটা হচ্ছে এই উপাদান দুটাকে যোগ করে আমি আরেকটা রূপান্তর করলাম, নতুন একটা শব্দ তৈরি হলো। এই নতুন শব্দের মধ্যে আপনার হাসিটা যোগ হলো। আমি তো বিরাট করে বলতাম ও ইয়া হি ট্রিটেড মি কোয়াইট ফ্যামিলিয়ারলি, বাট ইউ নো এ মিলিয়নেয়ার হাউ মাচ ফ্যামিলিয়ার হি কুড বি। এত কথা বললে আপনার ওই মৃদু চাপা হাসিটা আসতো না। তাহলে আমি বলছি ম্যাটাফোরের ভূমিকা হচ্ছে নতুন অর্থ উৎপাদন করা, এবং নতুনত্ব উৎপাদন করতে গিয়ে ঘটনাচক্রে আপনার মুখে একটু স্মিত হাসিও চলে আসে, শীত হাসি। আপাতত আমি এখানে থামি, আপনাদের অন্যান্য প্রশ্ন করেন। ধন্যবাদ। হ্যাঁ।